রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয়, কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামছে বিএনপি। অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় ইউনিটগুলোর তৎপরতা আরো জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায়। কেবল রাজনৈতিক বক্তব্যে অপপ্রচার নয়, সামাজিক মাধ্যম ব্যবহার করে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। রাজনীতিবিদ এবং তাদের পরিবারকেও করা হচ্ছে লক্ষ্যবস্তু। কেন এবং কি উদ্দেশ্যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, কারা চালাচ্ছে, নেপথ্যে কি বড় কোনো লক্ষ্য? অপপ্রচার, অপতথ্য কি রাজনীতির হাতিয়ার? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, এবং আছেন সাংবাদিক, কলামিস্ট ও কবি মাহবুব আজিজ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। শুরুটা করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় ইউনিটগুলোর তৎপরতা আরো জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সভায়। শুরুতেই যদি জানতে চাই, এই যে অপপ্রচার নিয়ে বারবার বলা হচ্ছে, যেটি নিয়ে আসলে সিদ্ধান্ত হলো, কি ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বা কারা চালাচ্ছে সুনির্দিষ্ট করে যদি বলতে চান। ধন্যবাদ তানিয়া, আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, আমি গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় অপপ্রচার যেটা দেখেছি, শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার 10,000 নেতাকর্মীকে নাকি খুন করে মেরে ফেলে দেওয়া হয়েছে। খালে বিলে নদ নদীতে নাকি লাশ আর লাশ বাড়ছে। এটা হচ্ছে এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় অপপ্রচার। আমি আপনাকে বলি যে এই ভিকটিম গেমটা, আমি ভিকটিম কার্ড খেলাটা আমার খুব পছন্দ না। কারণ আপনি দেখবেন যে খালিদ বিন ওয়ালিদ একেবারে স্পেন পর্যন্ত, ইউরোপ পর্যন্ত গিয়েছেন বিজয় করতে করতে, বিজয়ী হতে। কিন্তু মুসলমানদের যে সৈন্য সংখ্যা শহীদ হয় নাই, মারা যায় নাই, তা তো না। কিন্তু ওইখানে কান্নাকাটি করেন নাই। স্পেনে হাই রে হাই, স্পেন পর্যন্ত বিজয়ী হলাম, আমাদের এত সৈন্য মারা গেল। পৃথিবীর প্রতিটা অভ্যুত্থান, প্রতিটা বিপ্লবেই কিছু মানুষ জীবন দান করে, কিছু মানুষ দেশের জন্য, তার জাতির জন্য জীবন দেয়, এটা সত্য। কিন্তু যখন পরাজিত শক্তি যখন মিথ্যাচার করে এবং সেই ইতিহাসকে বিকৃত করে, আপনি বলুন তো, আপনার ক্যামেরার পেছনের লোকজনকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কি গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে 10,000 লোক মারা গিয়েছে, 1,000 লোক মারা গিয়েছে? বলতে পারবে? আওয়ামী লীগ এই মিথ্যাচারটা করছে এবং শেখ হাসিনা নিজে করছেন। তো আমি এখানে বলি যে আমরা রীতিমতো ভুলতে বসেছিলাম যে আওয়ামী লীগের যে কিছু জ্ঞাতি গোষ্ঠী যে বাংলাদেশে এখনো যে সামনে হেঁটে বেড়ায়, আমাদের কাছে রাত্রে কিন্তু আওয়ামী লীগের বক্তব্যগুলো বলছেন, রাত বিরেতে এসে বলে ভাই একটু বাসায় যেন থাকতে পারি। আমরাও বলি যে ঠিক আছে। তো আমি দেখছেন যে বিভিন্ন শোতে বলছি যে আওয়ামী লীগ যারা বাপদাদার আমল থেকে করে, কোনো সুবিধা নেয় নাই, এমনি এমনি আওয়ামী লীগ করে বংশ পরম্পরায়, এদেরকে অন্তত নাগরিক জীবনযাপন করতে দেওয়া হোক।
আমি বলেছি যদি আমার পার্টি এতেও দ্বিমত আছে পার্টির বিভিন্ন নেতাকর্মীদের যে ভাই আপনি এটা কেন বলেন, তো আজকে আমি মনে করি যে এই যে নির্দোষ ব্যক্তিগুলো আওয়ামী লীগের যে 2-1% আছে এইগুলির জীবনকে শেখ হাসিনা বিপন্ন করবেন। এরা যে নাগরিক জীবনযাপনে ফিরে আসছিলেন এরা আর হয়তো নাগরিক জীবনযাপন করতে পারবেন না। জি। এরা হয়তো জনতার যে রুশের মধ্যে পড়বেন, জনরুশের শিকার হবেন। তো এই জন্য আমি মনে করি যে আজকে এখান থেকে শেখ হাসিনার উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার মুখটার কারণে, আপনার মুখের যে বাণীর কারণে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, বিতাড়িত হয়েছেন। এই মুখটা বন্ধ করেন, ওটা দিয়ে যে দুর্গন্ধ বের হচ্ছে, দুজখের দুর্গন্ধ যে বের হয়, এই জাক্কুম ফলের যে দুর্গন্ধ বের হয়, আমরা আপনার এই দুর্গন্ধময় এই দুর্গন্ধ মুখ নিঃসৃত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। দয়া করে আপনি থামুন। জি, কেবল কি এই অপপ্রচার আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে সেটাই কি বলছেন আপনি সুনির্দিষ্টভাবে? আমি মনে করি অন্যান্য যে আমি আপনাকে বলি অন্যান্য বিষয় এইরকম হয়, পলিটিক্যাল রেটরিক। আপনার মনে আছে হাসানুল হক ইনু যখন তথ্যমন্ত্রী তখন উনি একটা বক্তৃতা করেছিলেন কুষ্টিয়াতে। তিনি বলছিলেন যে আমরা যদি আপনার কাছে না থাকতাম, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছিলেন, আপনি রাস্তায় ফে ফে করে ঘুরে বেড়াতেন। তো তাকে যখন জিজ্ঞেস করলো যে ভাই আপনি তো সাংবাদিকরা, আপনি তো মন্ত্রী গভর্নমেন্টের, তো আপনি যে এই কথাটা বললেন ফে ফে করে ঘুরে বেড়াতো আওয়ামী লীগ তো অ্যারাউন্ড 2/3 মেজরিটির বেশি আছে, তো আপনার লাগতো আপনার প্রয়োজন কি ছিল? বলো না উনি 99%, আমি 1%, বাট আমি 1 না হলে তো উনি 100 হতেন না। তো আমি আপনাকে বলি এগুলোর নাম হচ্ছে পলিটিক্যাল রেটরিক। আমাদের যারা অপোজিশনে আছেন এরা অনেক কথা বলেন, পরিবেশ পরিস্থিতি একটু হয়তো তার যে সমর্থক কর্মী এদেরকে আরেকটু উদ্দীপ্ত করার জন্য আরো একটু কেবল রাজনৈতিক বক্তব্য সেটি বলছেন, পলিটিক্যাল রেটরিক আরো সাহসী করার জন্য, আরো একটু মাঠটা আর একটু করতালিতে ভরপুর হবার জন্য অনেক সময় নেতারা বলেন, আমরাও বলেছি এগুলো। জি জি, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই উত্তর শুনবো ডক্টর আতিক মুজাহিদ। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে কিছু বক্তব্য রেখেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, সেই সাথে জনাব নাহিদ ইসলামও কিছু বক্তব্য রেখেছে। এই দুটো বক্তব্য নিয়ে যদি কথা বলি, বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন বিএনপি সরকার জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা, জাতিসংঘে গাদ্দারি, বেইমানি করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করাকে আপনারা প্রতারণা কেন বলছেন? প্রশ্ন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেমনটা মোশাররফ ঠাকুর বলছিলেন যে এটি কেবল আসলে নিজেদের সমর্থকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির জন্য, কেবল বাহবা দেওয়ার জন্য, হয়তো করতালি দেওয়ার জন্য, সেটির কি একটি পন্থা নাকি? আর 4 মাস মাত্র সরকার বা 5 মাস সরকার গঠন হয়েছে, এই 5 মাসে এখন এই প্রতারণা কেন বলছেন? আজি ধন্যবাদ। প্রথম শুরু করি যে সোশ্যাল মিডিয়াতে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, যেটা বেসিক্যালি আপনারা দেখেছেন যে আমি যে রিপোর্টটা দেখলাম সেটা হচ্ছে যে নেগেটিভ যত পোস্ট হয়েছে এনসিপিতে 365টার, আমরা সোশ্যাল মিডিয়ার কথাগুলো আমরা সেকেন্ড পার্টে ধরুন কথা বলি। এবার যদি আপনি বলতেছেন যে অপপ্রচার যেটা বলতেছেন, তো সেখানে শেখ হাসিনার ব্যাপারে 98% পজিটিভ পোস্ট, মানে যে গুজবগুলো হয়েছে তাহলে গুজবগুলো পজিটিভ গুজব হয়। তার মানে কারা প্রচারণা করে? আওয়ামী লীগের লোক। তারেক রহমান ধরেন বা বিরোধী দল বা সরকারি দল, সবার ব্যাপারে প্রায় 80% প্লাস হচ্ছে নেগেটিভ। তাহলে কারা প্রচারণা চালায় নেগেটিভ? আওয়ামী লীগের তখন কাজ নাই সোশ্যাল মিডিয়া ছাড়া। ওনাদের কিছু লেসপেন্সার বিভিন্ন জায়গায় তারা বয়ান তৈরি করে টিভি মিডিয়া টক শোতে, আর ম্যাক্সিমাম লোক সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের গুজব তৈরি করে। সুতরাং আপনি যদি বলেন ফেক আইডি, এই বট যদি বলেন, এখন আমরা সবচেয়ে বেশি আওয়ামী লীগের, এবং সব জায়গায় গালিগালা যদি বলেন, সব কিছু আমরা এটা, এই জন্য এই জায়গাটাতে। এবং ওনাদের একটা কালের কণ্ঠের মতো একটা আজকের কণ্ঠ কি যেন একটা সোশ্যাল মিডিয়া দেখবেন, আওয়ামী লীগের ভেরিফাইড পেজ আছে, এইটা দিয়ে তারা সব নিউজ বানায়, ফেক নিউজগুলো তারা বানায় আর কি। তো এগুলো আমাদের বিষয়, এটা হলো একটা ইস্যু। 2 নম্বর হচ্ছে আপনি বলছেন রেটোরিক কিনা। পলিটিক্সে আমরা অনেক সময় মানে মোদ্দা কথা রেটোরিকের আমরা কনফ্লিক্ট করে ফেলি। পলিটিক্স অনেক কিছু বলে, কেউ বলছে কালো হাত গুড়িয়ে দেওয়া, এটা কিন্তু পলিটিক্যাল রেটোরিক। বলছে কালো হাত থাকবে না, এটা হচ্ছে আপনার একটা সন্ত্রাসী হুমকি। এই যে শব্দের মধ্যে একটা পার্থক্যকরণ, সেটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। তো এখন অন্তহীন প্রতারণা কোন সেন্সে? পলিটিক্যাল সেন্সে। কারণ
আপনাকে 2টা ম্যান্ডেট দেওয়া হয়েছে লিটারেলি। একটা জুলাই গণভোট দেওয়া হয়েছে, সেটা সংবিধান সংস্কার বলেন, আপনাকে গণপরিষদ করা। আর একটা দেশের রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, যেটাকে আমরা বলি যে আমাদের সংসদীয় গণতন্ত্র, একটা রিপ্রেজেন্টেটিভ, একটা ডিরেক্ট ম্যান্ডেট। এই 2টা ম্যান্ডেট দেওয়া হয়েছে। সুতরাং একটা ম্যান্ডেটের ব্যাপারে প্রাইম মিনিস্টার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কমিটমেন্ট দিয়েছেন, কিন্তু সেই কমিটমেন্ট তারা এখন ব্রেক করে আজকে সংবিধান সংশোধন কমিটি করেছে বিরোধী দল ছাড়াই 12 সদস্য বিশিষ্ট। তো লিটারালি আপনি জনগণকে বললেন হা ভোট দেন আমি এটা করব, আপনি আবার জনগণের কাছ থেকে উইথড্র করে বলছেন আমরা এটা করবো না, তা সেটাকে আপনি কি বলবেন? তো সেই সেন্সে তো অবশ্যই পলিটিক্যাল সেন্সে এটা প্রতারিত হয়েছে মানুষ, এটার সাথে কোনো দ্বিমত নাই। এই তো ছিল। আর কিছু বিষয় ছিল? আরেকটা বিষয় ছিল এই যে বাস্তবায়ন না করাকে, যেমনটা বিএনপি সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় যে মাত্র 5 মাস হয়েছে, এখনো সময় আছে জুলাই সনদ বাস্তবায়নে, তাদের এই যে বক্তব্য, এটির পরেও আসলে প্রতারণা কেন বলছেন? আমি আসলে এই সেন্সে কথাটা বলেছি। আমি তো বললাম বাস্তবায়ন হয়েছে, তো আপনি কি বাস্তবায়ন করতেছেন? বাস্তবায়ন 2 ধরনের আছে। খেলেন, বিএনপির সাথে আমাদের কিন্তু এক্সিকিউশন ইকুয়েশন, খেয়াল করেন এক্সিকিউশনের মেথড নিয়ে। আপনি কি ওই সংশোধন আকারে কিছু যেভাবে আগে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেভাবে কিছু অ্যামেন্ডমেন্ট করে ছেড়ে দিবেন, নাকি পিওরলি যে আওয়ামী লীগে যে ফেসিজম এস্টাবলিশ করেছে যে কনস্টিটিউশনের মধ্যে, সেটাকে রুট আউট করে একটা বাংলাদেশের লোকজন দ্বারা বাংলাদেশের কনস্টিটিউশন করা? কারণটা হচ্ছে ওটা যখন ইলেকশন হয়েছিল, আপনি ভালো ক্লিয়ারলি জানেন যে 69-এর অভ্যুত্থানের পরবর্তীতে 71-এ আসার পরে যে ইলেকশন হয়েছিল, ওটার পরবর্তীতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা বাইপাস হয়ে একটা কনস্টিটিউশন হয়েছে এক ব্যক্তিকে সামনে রেখে, যেখানে সোশ্যালিজম, বাঙালি ন্যাশনালিজম, যেগুলো একটা আওয়ামী লীগের আদর্শ, সেটাকে বাংলাদেশের রাষ্ট্রের আদর্শ ঢুকিয়ে দিয়েছে। এবং জিয়াউর রহমান এসে কিন্তু সেটাকে রাখেন না, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে দিয়েছেন। খেয়াল করে, আর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে যায় না। এই কনস্টিটিউশন কতবার অ্যামেন্ডমেন্ট হলো? আমরা বলতেছি এই জিনিসটা একবারে রুট আউট হয়ে যাওয়া উচিত এবং বাংলাদেশের একটা নতুন রূপ দরকার, দীর্ঘদিন হয়েছে, সেটার জন্য একটা সংস্কার আমূল পরিবর্তন দরকার। দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। বিএনপি অনেক বিষয়ে এগ্রি করেছিল, যেমন আপনার সংসদ সচিবালয় এগ্রি করেছিল, আপনার তত্ত্বাবধায়ক সরকার এগ্রি করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি নিয়ে আমাদের ডিফারেন্স আছে, আপনার 2 টার্মস থাকবে, সেটার একসাথে এগ্রি করছে। তারপর এগ্রি করার পর আপনি আবার এখন পিস টান দিচ্ছেন, তাহলে আপনি সেটাকে কি বলবেন? সেটা তো আমাদের কথা না। আপনি যদি বলছেন আমরা মানবো, আপনি বলছেন মানবো না, এখন বলছে জুলাই সনদ মানবো, গণভোট মানবো না। সো দ্যাট ওয়াজ দ্য ডিবেট। তো সেই জায়গা থেকে আমরা বলা আর কি। জি, মাহবুবাজি আপনার কাছে আসবো, তার আগে একটু প্রতিক্রিয়া শুনতে চাই মোশাররফ ঠাকুর আপনার কাছে। ডক্টর আতিক মুজাহিদের যে বক্তব্য, সেটি নিয়ে আপনার প্রতিক্রিয়া, অর্থাৎ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে বিতর্ক বা তর্ক যেটি বলেন না কেন, যেটি আছে সেটি আসলে পরিষ্কার হচ্ছে না কেন, বা পরিষ্কার হলে কি মনে হতো না এই যে প্রতারণার মতো অভিযোগ তারা তুলছেন, সেটি কি আপনার বক্তব্যটা বুঝছি? আমি 1 মিনিটে শেষ করি। একটার নাম হচ্ছে রিফর্ম, আর একটার নাম হচ্ছে অ্যামেন্ডমেন্ট। একটার নাম হচ্ছে সংস্কার, আর একটার নাম হচ্ছে সংশোধন। আপনি সংস্কার হচ্ছে একটা আইডিয়া, আর সংশোধন হচ্ছে কার্যকর করার ব্যবস্থা। যেমন আপনি এই রুমটা যদি আপনি সংস্কার করতে জন্য প্রস্তাব নিলেন, ফাইনালি সংস্কার করার অর্থটা কি? কিছু মিস্ত্রি লাগবে, কাঠ মিস্ত্রি বা অন্যান্য আর্কিটেক্ট, এদের কাজ লাগবে। ওই কাজটার নাম হলো ফাইনালি মেরামত। তো এখন আমরা যেটা মনে করি যে কনস্টিটিউশন আমরা মেনে, এই কনস্টিটিউশনটা রেখে আমরা নির্বাচন করেছি। তো ওই কনস্টিটিউশনের মধ্যে থেকে কনস্টিটিউশনের রিফর্ম করতে গেলে এটা অ্যামেন্ডমেন্টই হবে। 142 অনুযায়ী অ্যামেন্ডমেন্ট ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই আমার কাছে। আর একটা পথ আছে, সেটা হচ্ছে যে আমরা এখন সবাই রিজাইন করে ফেলতে পারি। রিজাইন করে আমরা কনস্টিটিউশন স্থগিত বা সাসপেন্ড করে দিতে পারি। সাসপেন্ড করে দিয়ে আমরা একটা নতুন কনস্টিটিউশন রিরাইট করতে পারি। তো সেই জন্য যে ঝামেলাটা যেখানে হাসিনা বারবার বলছেন আমি কিন্তু এসে পড়তে পারি, এই যে আসলাম, এই সময় এটাকে আরও উস্কে দিবে। দেশে যে অবস্থাটা, স্থিত অবস্থাটা আছে, এইটা আরও ঝামেলার মুখোমুখি হবে এবং জাতীয় একটা অস্থিতিশীলতার মুখে পড়বে। এই জন্য আমি মনে করি ওরা আমাদের ছোট ভাইয়েরা যারা পার্লামেন্টে বলছেন, অভিজ্ঞতার যে প্রশ্নটি আছে এটা কম, আমি মনে করি এটা একসময় সমাধান হয়ে যাবে নিজেদের মধ্যে, বিষয়টা এটা সমাধান হয়ে যায়। আমরা জুলাই আন্দোলন করেছে, ওরাও আন্দোলন করেছে, ওরা আমাদের সামনে পোস্টার বয় ছিল, এদেরকে সামনে রেখেই আমরা কাজগুলি পেছন থেকে করেছি। ফর দ্যাট রিজন আমি মনে করি না যে এটা নিয়ে খুব ঝামেলা হওয়ার কথা আছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট।
জি, আপনার বক্তব্য পরিষ্কার। মাহবুব আজিজ, রাজনীতিতে অপপ্রচার জামায়াতের জন্য নতুন কিছু নয়। আপনার কি মনে হয় এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তারাও কি একই পথে হাঁটছে? তাদের যে অভিযোগ প্রতারণা নিয়ে, আমি যেমনটা বলছিলাম, সেই প্রতারণা নিয়ে আপনার মতামত জানতে চাই। অপপ্রচার কি আসলে রাজনীতির কোনো হাতিয়ার কিনা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আসলে দেখুন, যে যে পরিস্থিতি এখন চলছে, আমাদের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন তো আর সাধারণ একটি নির্বাচন ছিল না। একটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাজাত নির্বাচন, এবং গণ অভ্যুত্থান ছিল যে এর আগের 3টি নির্বাচন হয়নি। একতরফা নির্বাচন হয়েছে, গুম, খুন, টাকা পাচার, আওয়ামী লীগের যে দুঃশাসনের বিরুদ্ধে যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র এবং সুশাসন, জবাবদিহিতার জন্যই। এটি হচ্ছে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। তাহলে আমরা যে এখন যেটা দেখছি, যে এই সংসদকে আসলে অন্তর্ভুক্তিমূলক সংসদ, এটা বলার সাথে সাথে কিন্তু বলা হবে আপনি আওয়ামী লীগের লেসপেন্সার যেন শুধুমাত্র আওয়ামী লীগেরই আছে, আর কারণেই। এবং আপনি দেখুন যে এই সংসদে আমরা কি দেখছি, 133টি অধ্যাদেশের মধ্যে 97টি অধ্যাদেশ পাশ হয়ে গেছে। পাশ হয়নি কোনগুলো? পাশ হয়নি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটি, হয়নি মানবাধিকার কমিশন, দুদক, গুম কমিশন, অর্থাৎ যেগুলো সুশাসন নিশ্চিত করবে, যেগুলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করবে, সেইখানে কিন্তু সরকারি দল মনোযোগী নয়। এবং মূল যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ অন্তর্ভুক্তমূলক সমাজের যে আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থান, এটি কোনো ব্যক্তি বা দলের, বিশেষ কোনো দলের নয়। শুধুমাত্র শেখ হাসিনাকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। এইটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের আকাঙ্ক্ষা ছিল, সংস্কারের আকাঙ্ক্ষা ছিল। এবং সেই জন্যই মানুষের এত রক্তদান, এত শহীদ হওয়া এবং এত আহত। আমরা কি দেখছি সংসদে? আমরা কি সংসদে বিরোধী দলকে উপযুক্ত বিরোধিতা করতে দেখছি? আমরা কি সেখানে হাম নিয়ে যে বিপর্যয় হয়েছে সেটি নিয়ে প্রশ্ন করতে দেখেছি সরকারি দলকে? 700 শিশুর মৃত্যুকে এটা হাসি ঠাট্টার ব্যাপার? শ্বেতপত্রর দাবি কি উঠেছিল অন্তর্বর্তীকালীন সরকারের? আমরা তো আওয়ামী লীগের দুঃশাসনের সম্পর্কে সবাই অবগত, সেটা গণমাধ্যমেও অনেক কিছু এসেছে, সে বালিশ কাণ্ড থেকে শুরু করে অনেক কাণ্ড এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারেরও অনেক কুকাণ্ড তো গণমাধ্যমে এসেছে, যেমন এসেছে জাদুঘর নিয়ে একটা বিশাল কেলেঙ্কারি, 150 কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে, এবং সেইগুলো কিন্তু আমরা জাতীয় সংসদে আলোচনা হতে দেখি না। যেমন দেখি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার যে বিষয়টি, আমরা এই পিক অ্যান্ড চুজ দেখতে পাচ্ছি। আমরা সারাদিন আমরা স্লোগান শুনেছি, কি দিল্লি আজাদিনা গোলামি হয়ে গেছে কি আমেরিকার পাচাটি। তো এই যে আপনার স্লোগানের 3 নম্বর লাইনটি আবিষ্কার হলো, সেই জায়গাতে আমাদের সংসদে কেউ কিন্তু এই কথাও বলে না। অর্থাৎ আমাদের সংসদটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই আগের 12 বছরের অভিজ্ঞতার মতোই। এখন যে সমস্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এগুলা প্রীতিমূলক। একেবারেই কোনো অভিযোগ না করলে তো আসলে বিরোধিতা হয় না, এই জন্যই এইসব বলা, এছাড়া আর কি। আপনি বলছেন রাজনৈতিক বক্তব্যের মতোই, যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করার জন্য অবশ্যই বিরোধিতা। কারণ বিএনপি এতখানি বড় রাজনৈতিক দল জামাত ও এনসিপির তুলনায়, যে তাদেরকে আসলে বিরোধিতা করার যোগ্যতা এবং উপযুক্ততাই নাই জামাত বা এনসিপির। জামাত যেই পর্যায়ে বিরোধী দলের আসনে বসেছে, তারা এতেই মহা খুশি। 3 থেকে 6% ভোট তারা 36%-এ পৌঁছে গেছে। এ তো চমৎকার তাদের উল্লম্ফন। এই উল্লম্ফনের পর যে তারা সংসদে আছে, এবং সংসদে তাদের যে কার্যক্রম, পর্দা থেকে শুরু করে আমরা ওয়াশিং মেশিন, দলের সেই যোগ্যতাই নেই। এমনকি এই 54 বছরে এই প্রথমবারের মতো বিরোধী দলের পক্ষ থেকে বাজেট অধিবেশনে একটিও সংশোধনী প্রস্তাব উত্থাপিতই হয়নি। কাজেই আপনি দেখুন যে হ্যাঁ, হতে পারে অনভিজ্ঞ বিরোধী দল, আমরা নিশ্চয়ই আমরা তাদেরকে সময় দেব অভিজ্ঞতা অর্জনের জন্য, কিন্তু তারা তো প্রায়ই এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, অনেক ধরনের কথাবার্তা বলছেন। তা না করে তাদের দলের আদর্শগুলো স্পষ্ট করা দরকার। একটি দল নতুন হয়েছে 1 বছর মাত্র, তাদের রাজনৈতিক দর্শন কি, দৃষ্টিভঙ্গি কি, গঠনতন্ত্র কি, সেগুলোই আমরা জানি না। তারা বেশ ক্ষমতার একটা অংশীদার হয়ে উঠেছে। ক্ষমতার আপেল থেকে আরেক ক্ষমতার বৃক্ষে এই যে আরোহণ, সেইগুলোই আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অতৃপ্ত স্বপ্ন তারা বহন করছে। যেই ডানপন্থার উত্থান অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল, তাই বহন করে নিয়ে যাচ্ছে জামাত এবং এনসিপি। আমাদের সৌভাগ্য, বিএনপির 2/3 আসনের বিজয় আমাদের সাম্প্রদায়িক উত্থানকে আপাতত রহিত করে দিয়েছে। জি, ডক্টর আতিক মুজাহিদ।
আপনার কাছে ওনার বক্তব্য নিয়ে আসলে ওনার প্রতিক্রিয়া জানবো, বক্তব্য তো তারপরে আমি বিরতিতে যাব। completely, একটা মানে আন্দাজের উপর ঢিল মারার মতো অবস্থা। বিরোধী দল এই করে না, বিরোধী দল বয়কট করে মানে অচল অবস্থা। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের চেতনাটা তো একটু ফিরে রাখতে হবে। এখন বাংলাদেশের যে কালচার ছিল, একটা ব্যাড কালচার ছিল, সেটা ভালো করাও যাবে না। জুলাই অভ্যুত্থান মানুষকে শিখিয়েছে রেসপেক্ট বোধ, পার্লামেন্ট রেসপেক্ট, কনস্ট্রাকটিভভাবে কথা হয়। হিস্ট্রিক্যালি বাংলাদেশে এরকম কোনো পার্লামেন্টে হয় নাই। এখন আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগে যারা ভালোবাসে, প্রেম ভালোবাসা অন্তরে তাদের জ্বলা শুরু হয়ে গেছে। এখন আদর্শ নাই, অমুক নাই, তমুক নাই, বেসিক্যালি ইন্ডিয়া নাই। ইন্ডিয়ার থাকলে ওনাদের কোনো সমস্যা ছিল না। ইন্ডিয়ার আধিপত্য হারাই গেছে, তো এখন ওদের অস্থির হয়ে গেছে। ইন্ডিয়া প্যাট্রোনাইজ অনেক লোক চলতো তো বাংলাদেশে, তাদের এই বেসিক্যালি সমস্যা। তো এই জন্য এখন ওনারা বললো গুম খুন, এই মানবাধিকার কমিশন নিয়ে বিরোধী দলের চেয়ে আমাদের চেয়ে কেউ কথা বলে না। আজকেও জুলাই সনদ এবং মানবাধিকার শুনিয়া 68 বিধিতে আক্তার হোসেন দিয়েছে। এই সীমান্ত হত্যা নিয়ে আমরা এনসিপি দাঁড়িয়ে কথা বলেছি, এই সংসদ সচিবালয় নিয়ে আমরা কথা বলেছি, হাম নিয়ে আমরা নোটিশ দিয়ে কথা বলেছি। তাহলে আপনাদের চোখে যদি না পড়ে, আপনারা এখন কীরকম বিরোধী ছিলেন? আপনার মতো করে হতে হবে। কেন আপনার মতো করে হতে হবে? এখানে আওয়ামী লীগ ইজ ইররিলেভেন্ট। এই আওয়ামী লীগ স্টাইলের, ওই মাফিয়া স্টাইলে কোনো বাংলাদেশের রাজনীতি চলবে না, পার্লামেন্ট চলবে না, কোনো কালচার চলবে না। রেসপেক্ট বোধের মধ্যে মানুষের সম্মানের রাজনীতি চলবে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, বিএনপিকে আমরা ধরতেছি না, বিএনপি যেগুলো অন্যায় করবে সেগুলো ধরবো। কেন আমরা গৃহপালিত মনে হয় আপনাদের কাছে? আমরা ভোটে নির্বাচিত হয়েছি, আমরা আমি দামি না। সো আমরা এরকম শেখ হাসিনার আগের যুগে তো টেক্সট পড়তে পারতো না, আমরা যেগুলো এমপি ছিল। কি কথাবার্তা বলেন আপনি? এটা যেটা বলছেন এটা কমপ্লিটলি একটা সেটারিং করা, যে একটা মনে হচ্ছে যে কিছু নাই, আমরা নেগোসিয়েশন করে চলতেছি। কেমন নেগোসিয়েশন করতেছি? এটা যদি বলি বিএনপির একজন করে এমপি 50% যারা পায়, তার 50 কেন 20% বিরোধী দলকে দিচ্ছে না। আমরা দাঁড়িয়ে এটাও বলেছি যে বাজেট বৈষম্য হচ্ছে, আঞ্চলিকতার বৈষম্য হচ্ছে, মন্ত্রীরা পাচ্ছে, আরও নতুন করে আসতেছে, সবগুলো বলতেছি। দলীয়করণ হচ্ছে, সেগুলোর কথা বলতেছি। আপনার যেখানে দেখেন, আমি যদি কোশ্চেন করি আপনাকে মাহবুব ভাই, আপনি বলেন 17 বছরে এই যখন গণতন্ত্র হত্যা হয়েছিল আপনারা কি করছেন, কি লিখেছেন, কি বলেছেন? আমরা তো আপনাদের কথা ভয়েস শুনি নাই। আমরা তো সিপিবির মতো দলগুলোকে, ছাত্র ইউনিয়নের মতো দলগুলো দেখেছি, আওয়ামী লীগের বি টিমের বনে যাওয়া আমরা দেখেছি। আপনারা শেখ হাসিনার হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা কি বলেন? একটা কথা তো কেউ বলে না। 1400 লোকরা মেরে ফেলেছে, শিশুদের যে মারছে, কই আপনাদের কোনো স্টেটমেন্ট কেন নাই এদের ব্যাপারে? এটাকে সিস্টেম বাইপাস করে আপনারা আসেন ইন্ট্রিমকে ধরেন। কেন ইন্ট্রিম? জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে আসছে। এখানে ইন্ট্রিম যে কি ধরে? জুলাই এখানে তো সে পররাষ্ট্রমন্ত্রী এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে না, তাহলে তাকে ধরবেন না? কারণটা কি? পাওয়ারকে ক্রিটিক করা যাবে না। এখন বিএনপি সাজার চেষ্টা করছে অনেকে যে বিএনপি প্রেমিক হয়ে। পাওয়ারকে বিএনপি আমার কথা শুনেন, উনি বলতেছে যে বিএনপি যেগুলো আসলে পাশ হয়নি সেগুলো নিয়ে আরেকদিন টকশো করে বলেছিল যে বুকে চাপা রেখে আমরা বিএনপিকে ভোট দিয়েছি, কারণ বিএনপি একসময় মুক্তিযোদ্ধা বিরোধী মনে করতো ওনারা, এখন মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি মনে করেন। দ্যাট ওয়াজ দ্য ফিলসফি। তার মানে হচ্ছে ওনারা আবার সুযোগ পেলে আপা আসলে আবার বলবে না রিজেক্টেড বিএনপি ওর জামাত ইজ অল আর রাইটিস্ট। হোয়াট ইজ উগ্রপন্থা? বাংলাদেশে উগ্রপন্থা নাটক ছিল অনেকগুলো বেশি। কারণটা কি? এইটা বললে একটা বয়ান হাজির করা যায় আওয়ামী লীগকে পাওয়ারে রাখার জন্য, লিবারেল ফোর্স হিসাবে। টিটিসি কাউন্টার আমরা দেখেছি না কিভাবে মানুষকে ধরে ধরে মেরেছে? রিয়েলি যদি কেউ থাকে, বাংলাদেশে জঙ্গিবাদ হওয়ার কোনো সিস্টেমে মানুষের নেচারের সাথে যায় না। বাংলাদেশের মানুষ ধর্ম মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু এরকম উগ্রতায় বিশ্বাসী না। যেই করুক সেটাকে কেউ সাপোর্ট দেয় না। এবং আপনারা বোঝেন ডানপন্থা আর ইসলামিজমের মধ্যে পার্থক্য অনেক সময় বোঝে না। ইসলামিজম, জামাত ইসলাম স্যার, রাইটিস্ট আসলে কি? রাইটিস্টের ডেফিনেশন কি? তাহলে আপনি সবাইকে উগ্রবাদ, ডানবাদ, জঙ্গিবাদ, এরকম ট্যাগিং, মৌলবাদ, দিজ আর দ্য ফান্ডামেন্টালস। কারণ হিস্টোরিক্যাল ওনার লিগেসিগতভাবে ওনার ইন্ডিয়ান ফিলসফি বিশ্বাস করে। এবং বাংলাদেশে এক শ্রেণীর বামপন্থী আওয়ামী লীগ যারা আছে বেশি, তারাই এটাকে ক্ষতিগ্রস্ত করে। মুজিববাদী আমি বলবো না থেকে, ওনারা এই জুলাই দেখলে আমাদের গা জ্বলা শুরু হয়ে যায়, যেন বিএনপি জুলাই অন না করে, এটা ওনারা বলে যে জুলাইকে অন করা যাবে না, জুলাই এই সমস্যা এই সমস্যা। এবং হ্যাঁ, আপনি যে ভ্যালিড ক্রিটিক করছেন, ইয়েস, মানবাধিকার কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি, দিস ইজ ট্রু, এটা সবার জন্য ওপেন। এটা জুলাই হলেও হবে, না হলেও সবার জন্য লাগবে। বিএনপি এই কাজগুলো করলে ডেফিনেটলি বিএনপি একক, যেমন আজকে আমরা বলেছি যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি আমাদের সংসদ, বিরোধী দলীয় সংসদ সদস্য আসনগুলোতে কেন আপনার লোকজনকে অ্যাসাইন করতে হবে? একজন সংসদ দাঁড়িয়ে বললো আমার অতিরিক্ত দায়িত্ব। হোয়াট ইজ দিস? আমি নির্বাচন করছি, জনগণ আমাকে নির্বাচন করেছে, সেখানে আপনি একটা সংসদ সদস্য সংরক্ষিত, আপনি কেন আমার এখানে হস্তক্ষেপ করবেন? কোথায় থেকে পাইছেন আপনি? তাহলে আপনি আমার সাথে ইলেকশন করেন, আমার এলাকার মানুষ আপনাকে ভোট দেখ, আপনাকে তো ভোট দেয়নি। আমি এটা ওনাকে ডিসঅনার করতেছি না, হি ইজ এ পার্লামেন্ট মেম্বার, কিন্তু বাট এই জিনিসটাই ব্যাড কালচার, ডিস্টার্বিং করা উচিত না। সো সেই কোনো আমরা তো বলছি, আজকে সৈরা স্যার বলছে যে আপনি কি স্বৈরাচারী স্টাইল চলতে চান, যে আপনার পুরো সব দেশে সব জায়গায় আপনি কমিউনিকেট করে নেবেন বিএনপি, তাহলে তো আপনি আবার হাসিনা স্টাইলে চলে যাবেন। সো এইভাবে আপনার চাচ্ছে যে আমরা ম্যাচাকার স্টাইলে আগের মতো গিয়ে জ্বালাও পড়া স্টাইল করে পুরা সংসদ অকার্যকর থাক, বাইরে অকার্যকর থাক, এই স্টাইলের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। মানুষ এটা পছন্দ করে না। পোস্ট জুলাই রাজনীতি হচ্ছে রেসপেক্ট বোধের পলিটিক্স, সেই জায়গা থেকে রাজনীতি করতে হবে। জি, 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলো আসলে পাশ হয়নি, যেটি নিয়ে আসলে মাহবুব আজিজ কথা বলছিলেন, যেগুলো আসলে গণতন্ত্র এবং সুশাসনকে আসলে
সুশাসন নিয়ে আসলে যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো নিয়ে আপনার কাছে আসবো মাহবুব মোশাররফ ঠাকুর। আমরা একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে আয়োজনে আবার বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। মোশাররফ ঠাকুর, বিরতির আগে বলছিলাম যে যেমনটা মাহবুব আজিজ বললেন যে গণতন্ত্র এবং সুশাসনকে যে নিশ্চিত করে যে অধ্যাদেশগুলো সেগুলো আসলে কেন পাশ হয়নি সেটা নিয়ে সরকার দায়িত্বশীল না, বা এই বিষয়ে আপনি মতামত জানাবেন। সেই সাথে জানাবেন এই যে আমরা বলছিলাম রাজনৈতিক বক্তব্যে যে অপপ্রচারগুলো সেগুলোর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমও যদি আনি, আপনার কি মনে হয় কোনো মহল কি উদ্দেশ্যমূলকভাবে সরকার, বিএনপি কিংবা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর জন্য সামাজিক মাধ্যমকেই বেছে নিয়েছে? ধন্যবাদ আপনাকে। যেহেতু এখন ডিজিটালের যুগ। জি, আমি আপনি বলি যে একটা রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি হাসিনার মতো এত অসহিষ্ণু না। প্রথম কথা হলো, কোথায় সামাজিক মাধ্যমে, কোথায় ভুরুঙ্গামারিতে একটা ছেলে কি লিখছে এই জন্য গিয়ে তাকে ধরে নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে অনার্স পড়ুয়া, আন্ডারগ্রেড পড়া মেয়ে একটা অনুষ্ঠান উপস্থাপনা করছে, তার উপস্থাপনার মধ্যে অন্য আরেকজন কি বলছে, এই জন্য তাকে এই যে গুন্ডা চিফ জাস্টিস সে বলবে কিনা যে আগামী 4 মাস না 6 মাস করা যাবে না, তার জামিন মুভ করা যাবে না। পৃথিবীর ইতিহাস আমি এটা দেখি নাই, পৃথিবীর কোনো ইতিহাস। আমি বহু বড় বড় লয়ার সাথে আলাপ শেয়ার করছে যে স্যার এইটা আছে কিনা। অ্যাফিলিয়েট ডিভিশন বলে দেয় আগামী 6 মাস তার জন্য জামিন মুভ করা যাবে না। অ্যাফিলিয়েট ডিভিশন বলে দেয় যে উমুক ব্যাংক ডাকাতের বিরুদ্ধে জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত কোনো মুভ করা যাবে না, দরখাস্ত এন্টারটেইন করা যাবে না। তো এইগুলি হচ্ছে যে আমি আপনাকে বলছি যে এখন এই তত্ত্বাবধায়ক সরকারের তো মাহবুবাই তো পুরোটাই তত্ত্বাবধায়ক সরকার একটা কি বলে যে কি বলা যায় অযোগ্য অথর্ব সব কিছু। তো তত্ত্বাবধায়ক সরকার 133টার মধ্যে 97টা একবারে হুবহু পাস করছে, আর 58টা, আর 15টা হচ্ছে আংশিকভাবে পাস করেছে, চেঞ্জ করে একটু ডেভেলপ করে, আর 20টা পাস করে নাই। এই তো বিষয়। তা আমার মতে মাহবুবের তো কথা মতে যে তো এই তত্ত্বাবধায়ক সরকার যা পাস করছে এগুলো সব ইগনোর করে দেওয়া উচিত ছিল, এবং এই গভর্নমেন্ট, ইলেকটেড গভর্নমেন্ট সবার সাথে আলোচনা করে এই অপোজিশন এদের সাথে আলোচনা করে যেমন পাস করা উচিত ছিল। যেমন গুম কমিশনটা কেন পাস করা হলো? বাংলাদেশে গুমের 3টা জিনিস আছে দেখুন। একটা জিনিস হলো পেনাল কোডের অ্যাবডাকশন, অপহরণ, এটা অলরেডি আছে। আরেকটা হলো ধরুন 2013 সালের হেফাজতে মৃত্যু নিবারণ আইন। এখন ধরুন আমরা কেউ এখান থেকে যাওয়ার পরে রাত্রে 2টার সময় কেউ আইসা সাদা পোশাকে উঠাই নিয়ে গেল, আগামীকাল রাত্রে 10টার সময় তাকে রাস্তার ধারে পাওয়া গেল, মরে গেলে রয়েছে। এরকম যেন না হয় আর কি, আল্লাহ না করুন। তা উদাহরণটা দেওয়ার জন্য বললাম। তো এখন এটা কি আপনি অ্যাবডাকশন বলবেন, না গুম বলবেন, না কি বলবেন, না হেফাজতে মৃত্যু নিবারণ আইন বলবেন? কোন আইনে যাবে? তো এই জন্য গুমটা এইরকম একটা ডেলিকেটেড বিষয়, আপনাকে ওই 2টা আইন, হেফাজতে মৃত্যু নিবারণ আইন এবং অ্যাবডাকশন যেটা আছে অলরেডি, এই 2টা আইনের সাথে যেন কোনো অবস্থাতেই সাংঘর্ষিক না হয়, কোনো অবস্থাতেই যেন হাইকোর্টে গিয়েই বলতে না পারে যে হুজুর এইটা যে গুমের আইন, গুমের কি বলে গুমের মামলা দিল আমার বিরুদ্ধে, এটা চলে না, এটা আপনি আপাতত স্টে করে দেন, আর এই মামলাটা যেন অ্যাবডাকশন অথবা হেফাজতে মৃত্যু নিবারণ আইনে নেওয়া হয়, এইটা একটু বলে দেন। তো এই জন্য এইরকম যে এইরকম পার্লামেন্টে, আমি আপনি বলছি পার্লামেন্টে যেন এইরকম কোনো একটা আত্মবিধ্বংসী, আত্মঘাতী আইন পাস না করা হয়, যা বিচারই হবে না যে আইনটা করলে। এই জন্য অ্যাবডাকশন যে গুমের আইনটা, এটা একটু দেরি করে নেওয়া উচিত।
এটা বুঝে শুনে নেওয়া উচিত। আপনাকে আরও যেগুলি আছে আমি সবগুলি আইনে আমি বলতে পারবো যে একটা একটা করে। তো আমি শেষ করে দিচ্ছি আপনাকে। বিএনপি বাংলাদেশে একটা ভ্যালু বেসড মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে। এই মূল্যবোধের মধ্যে সামাজিক মূল্যবোধ আছে। যেমন আমাকে আতিক মুজাহিদ আমাকে আসসালামু আলাইকুম বলতে হবে, এটা কি ইয়েতে লেখা আছে, আইনে লেখা আছে? বাট আতিক মুজাহিদ যদি আমাকে আসসালামু আলাইকুম বলে, আমি আতিক মুজাহিদও যেভাবে সমৃদ্ধ হয় সবাই দেখে, আমিও তাকে আসসালামু আলাইকুম আসসালাম বলে আমি যে তাকে দিকে হাতটা বাড়াই দেই, এটা হচ্ছে আমার সামাজিক মূল্যবোধ। তো ধর্মীয় মূল্যবোধ আমরা সবগুলো ভ্যালু বেসড পলিসি করি। শেখ হাসিনার যে ভ্যালুগুলি একেবারে বিধ্বংসী, একবারে ধ্বংস করে দিয়েছিলেন। এই কারণে এখানে আমি মনে করি 5ই আগস্টের পর একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাটাকে আমরা মনে করি হাসিনার যে বিষয় আসে আছে এইগুলিকে বাদ দিয়া এইগুলিকে স্মৃতিতে রেখে আলোচনাটা করতে হবে। আমাকে আলোচনাটা মনে রাখতে হবে যে শেখ হাসিনা যে আপনাকে আবু সাইদের মা বাবাকে এনে রাজারবাগে পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে, এবং রাজারবাগ থেকে পুলিশ ধরে এনে এই যে জল্লাদ আসাদুজ্জামান খান ওর সামনে ওর মা বাবাকে হাসিনার সাথে কুলাকুলি করতে বাধ্য করেছে। এই জন্য আমি আপনাকে বলি যে অন্তত জুলাই মাসে যারা এই আতিক মুজাহিদকে বলবো, যারা সবাইকে আপনাদের যারা উপস্থাপক আছেন এদেরকে সবাইকে বলবো, জুলাই মাসে অন্তত জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে, এইভাবে আলোচনাটা করেন। আলোচনাটা যেন আত্মবিধ্বংসী আত্মঘাতী পর্যায়ে না যায়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সামাজিক মাধ্যমে অপতথ্য নিয়ে আপনার কাছে আসবো, একটু মাহবুব আজিজ আপনার কাছে আসতে চাই। মাহবুব আজিজ, 2026 সালের এই 6 মাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপি নিয়ে, আর রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন দলটির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রিউমার স্ক্যানার এই সময়কালে তারেক রহমানকে নিয়ে দলীয় প্রধান হিসেবে 223টি এবং প্রধানমন্ত্রী হিসেবে 128টি অপতথ্য শনাক্ত করেছে। আবারও যদি ওই একই প্রশ্নে আসি যে অপতথ্য আসলে কারা ছড়ায়, এই যে একটি দলকে কেন্দ্র করে এখন চলছে, যেটি নিয়ে আসলে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, কেন ছড়াচ্ছে বা তাদের উদ্দেশ্য কি? নিশ্চয়ই এগুলো তো একটু তদন্ত করে দেখা দরকার। এবং আসলে আমাদের এখানে যে জিঘাংসা বলুন, হিংস্রতা বলুন, এবং এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করছি যে আমরা এরকম স্ক্রিপ্ট তৈরি করে এনে বলবো আপনি এইভাবে পড়ুন, এইটাই বোধহয় গণতন্ত্র। এবং যখন যারা ক্ষমতায় থাকে তখন তাদের উচ্চারণ আপনি শুনবেন, তখন তাদের শারীরিক ভঙ্গিমা আপনি দেখবেন, তারাই সব কিছু বোঝে এবং তাল গাছটি তাদের। এটা আমরা যেমন 17 বছরের আওয়ামী লীগকে দেখেছি, এবং এখনকার উচ্চারণগুলো শুনলেও কিন্তু আমরা ওই অনুরণনী টের পাই। এবং এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অপমৃত্যু। যে আপনি 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা 8ই আগস্ট থেকে কি দেখলাম, হঠাৎ করে আমরা চারপাশে দেখলাম কি যে মুক্তিযুদ্ধের নতুন বয়ান, যেগুলো অপ্রয়োজনীয় বিতর্ক। আমরা যখন এই আন্দোলন হয়েছে জুলাই আগস্টে, কখনো কি মুক্তিযুদ্ধকে নিয়ে একটি বিতর্ক শুনেছি? সেখানে তো অসাম্প্রদায়িক গান বেজেছে, সকলের কণ্ঠে ছিল নারী পুরুষের একদম অবাধ অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা কি দেখলাম না 8ই আগস্টের পর নারীদের অংশগ্রহণ কমে যাচ্ছে এবং একসময় নাই হয়ে গেল রাজনীতিতে। এনসিপি যেই তরুণ নেতাদের অংশগ্রহণে দলটি তৈরি হয়েছিল, সেখানে অধিকাংশ নারী নেত্রী কেন অনুপস্থিত হয়ে গেল এবং কেন তারা অনেকেই পদত্যাগ করলেন, কেন আমরা তাদেরকে বিদায় করে দিলাম বিভিন্ন জায়গা থেকে? আপনি দেখুন যে নারী সংস্কার কমিটির যে কমিশনের রিপোর্ট জমা পড়েছিল, সেই রিপোর্টের পরপর সাম্প্রদায়িক শক্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক অশালীন মিটিং করলো। সেখানকার হুমকি ধামকিতে সেই সংস্কার কমিশনের রিপোর্ট হিমাগারে পাঠিয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকার। কেন অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রসঙ্গগুলো আসে? কারণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন তৈরি করার যে সাঁকো তৈরি করবার দায়িত্ব ছিল তারা কি করলো? সমাজে একটি অংশকে তারা অনুপস্থিত করবে শক্তি প্রয়োগ করে। তারা জুলাই সংস্কারের নামে যেই দলিলটি তৈরি করলো, তার ভূমিকাতে তারা পাকিস্তান বাহিনীকে তৈরি করলো হানাদার বাহিনী। এই যে এক ভদ্রলোক বললেন যে ভারতীয় আধিপত্যবাদ হারিয়েছে দেখে আমি এভাবে কথা বলছি। তাহলে কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এসেছে দেখে খুশি হয়ে আমাকে কথা বলতে হবে এবং সেই জন্য আমাদের এই চুক্তি নিয়ে কোনো কথা বলবো না? আজকে দক্ষিণ প্লাজায় যেই অনুষ্ঠান হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এই অনুষ্ঠান যদি আওয়ামী লীগের আমলে ভারতের হতো তাহলে কি হুক্কা হুয়া রোয়া উঠতো?
অর্থাৎ হুক্কা হুয়া রব আপনি উঠবেন খালি ভারতের প্রসঙ্গে, আর পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আপনার খুব আহ্লাদ হবে। এই আহ্লাদের রাজনীতিটার বিরুদ্ধেই তো 24-এর গণ অভ্যুত্থান। আমরা প্রত্যেকটি দেশের সাথে একইভাবে চোখে চোখ রেখে কথা বলবো। ভারতের ক্ষেত্রে আমরা সারাদিন বলবো দিল্লি না ঢাকা, আর আমরা বলবো ওয়াশিংটন আর পিন্ডি। সেটা হতে পারে না, এবং সেই জন্যই 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, যে কারো সাথেই পদানত হয়ে থাকবার যেই অনেকের যেই এক ধরনের আগ্রহ, সেই জায়গা থেকে 72-এর সংবিধান এখন বললেই বলবে যে আওয়ামী লীগের রেসপেন্সার। এই ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই বাংলাদেশের মূল মুখ। এবং ধর্ম, এই দেশে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা থাকে না, যে আপনারা বলবেন যে এখানে সমস্ত নিয়ম কানুন ইসলামের অনুসারী হবে। কেন? যেই ধর্মের দুজন মানুষ আছে তারও সমান মর্যাদা থাকবে, তারও সমান অধিকার থাকবে। আপনি জন্মগতভাবে যেটা আপনি গিভেন, সেইটাকে নিয়ে আপনি কেন আপনি কথা বলবেন? আমি কি বলছি ইসলাম ধর্মীয়, আপনার সময় আমি কোনো কথা বলি নাই ভাই, আমাকে আমারটা বলতে দেন। আপনি যখন ইসলামকে প্রধান ধর্ম করবেন, রাষ্ট্র ধর্ম করবেন, যারাই করুক না কেন, আমি আওয়ামী লীগ করেছে বা বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে বলছি না, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্র ইহজাগতিক। রাষ্ট্রের কাছে আমি চাকরি চাই, রাষ্ট্রের কাছে আমি আমার দিন শেষেরটা, আমার যে চাওয়া সেটা আমি চাই, এবং আমার আল্লাহর সাথে আমার সেটা বোঝাপড়া হবে। আমার বেহেস্ত দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেহেস্ত চাই নাই, আমরা চেয়েছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের যে দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এক ভাই বললেন যে 70 বছরে সাংবাদিকতা কে কি করেছেন, 70 বছরে কে করেছেন, নাম সার্চ দিয়ে আপনারা দেখেন কে কি লিখেছেন, এবং সেগুলো সব রেকর্ডেড আছে, কিছুই ফেলা যাবে না। কারণ এই রোজ কিয়ামত পর্যন্ত থাকে প্রিন্ট মিডিয়া, এটা অনলাইন নয় যে আপনি এডিট করে ফেলবেন। কাজেই এই বালিশ কাণ্ড বলুন, আপনার কে আওয়ামী লীগের ওই আইজিপি যখন একদিনে গুলশানে 4 ফ্ল্যাট কিনেছে, বিভিন্ন অপশাসন করেছে, গুম খুন করেছে, সব কিছুই গণমাধ্যমে এসেছে এবং এখনো আসবে, আগামীতেও আসবে। আপনারা যখন বলছেন যে 133টি অধ্যাদেশের মধ্যে 97টি পাশ করেছেন, সেই 97টি কি কি বিষয়ে পাশ করেছেন আমরা যদি একটু দেখি। আপনারা পাশ করেছেন কেবল নাম পরিবর্তন সংক্রান্ত কিছু প্রশাসনিক এবং কিছু রেগুলেটরি এই সমস্ত অধ্যাদেশ, যেগুলো আপনার জবাবদিহিমূলক অধ্যাদেশ, তার একটিও পাশ করেনি বিএনপি সরকার। এইটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হতে পারে না। আমরা সেই কথাটি বলছি, এবং এইটা বলা মানেই না যে আওয়ামী লীগের লেসপেন্সার হয়ে যাওয়া। আমরা আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, আগামীতে আপনারা যে কেউ ক্ষমতায় আসবেন সেই দুঃশাসন করতে পারেন না। এবং এই প্রশ্ন করবার অধিকারই আমাকে দিয়েছে 24-এর গণ অভ্যুত্থান, যা দিয়েছিল মুক্তিযুদ্ধ, যা দিয়েছে 90-এর গণ অভ্যুত্থান। প্রত্যেকবারই আমরা প্রতারিত হয়েছি, আগামীতেও প্রতারণার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন যেই সংসদ দেখছি, সেই সংসদে আমরা অনেক বেশি সমঝোতা দেখতে পাচ্ছি, যেটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে আমরা 12 বছর দেখেছিলাম। এবং তখনও বলেছিল আমরা তো সংসদে মারামারি করতে আসিনি, আমরাও সংসদে মারামারি করতে দেখতে চাইছি না। আমরা চাইছি যুক্তিতর্কের লড়াই, আমরা চাইছি জবাবদিহিতামূলক শাসন, আমরা চাইছি যে বাজেটে যেই বিষয়ে রেজা কিবরিয়া প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো বিরোধী দলের পক্ষ থেকে আমরা চাইছি মার্কিন যুক্তরাষ্ট্রের এই দলিল যে চুক্তি হয়েছে, সেই চুক্তি যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে, সেই আলাপটি যাতে সংসদে হোক, সেইটা সংসদে হচ্ছে না, হতে দেওয়া হওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখছি না। ডক্টর আতিক মুজাহিদ, প্রথমত মাহবুবাজি যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেটি নিয়ে তো আছেই কথা, তারপরও আবার যেই সমঝোতা নিয়ে উনি কথা বলছেন, যেটি একসময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যেও সেই সমঝোতা দেখা গিয়েছিল, এগুলো নিয়ে কি বলবেন? আর সেই সাথে একটু জানতে চাই, এই যে অপতথ্য নিয়ে আমরা বারবার এত কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা রাজনৈতিক বক্তব্য, এগুলো নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো নিয়ে আসলে সরকারের পদক্ষেপও কি যথেষ্ট নেওয়া হচ্ছে কিনা সরকারের পক্ষ থেকে, কি বলবেন? আসলে দেখেন, এখন এই যে বিগ ডাটা বলে, আমি যদি থিওরিটিক্যালি যাই, সোশ্যাল মিডিয়া যেহেতু জুলাই অভ্যুত্থানটার একটা অন্যতম ইনগ্রিডিয়েন্ট ছিল আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। কারণ আওয়ামী লীগ তো সব কিছুই স্টপ করেছে, সব মিডিয়াকে স্টপ করে দিয়েছিল। এই চ্যানেল 1 আপনারা ওপেন করতে পারছেন বিকজ অফ জুলাই অভ্যুত্থান, না হলে কিন্তু এটার কোনোভাবে আসে এখানে কথা বলার মতো স্পেস ছিল না। সোশ্যাল মিডিয়াটা কোথাও শাটডাউন করে দিয়েছিল, তো সেখানে মানুষজন ইন্ডিভিজুয়াল হয়ে যায়। মানুষ এখন প্রচুর কোয়েশ্চেন করে, কিন্তু আমি এমপি হিসাবে আমাকে হিউজ কোয়েশ্চেন করে, কোনো জায়গায় ঝামেলা হলে আপনি কি করেন। মানুষের কিন্তু ভয়টা কেটে গেছে। হ্যাঁ, যেটা হয়েছে, মানুষ যেহেতু মানুষজন, আমাদের দেশের মানুষ ওই পরিমাণ সচেতন এবং শিক্ষিত না, কোনটা রাইট এবং কোনটা গুজব এটাই বুঝতে পারে না। একটা জিনিস এআই দিয়ে বানাই দিলে এটা পরপর চলতে, আপনি দেখেন এই যে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ ভাই সেদিন দিল আমাদের যে হামলা হলো, বললো যে এনসিপির 2জন অ্যারেস্টেড হয়েছে, কোনো এক ওসি বলছে।
পরবর্তীতে নিউজ হলো যে এটা যুবলীগের 2 জন ধরা পড়ছে, কিন্তু উনি নিউজটা দেখেন নাই, কিন্তু ওটা ইনফরমেশনটাকে উনি পাস করে দিলেন এবং গোলাম মাওলা রনি ভাইও সেম জিনিসটা করলেন। তাহলে এত বড় যারা বিজ্ঞ পলিটিশিয়ান, যারা বিভিন্ন ছিলেন সাংবাদিকতা করেন ফ্যাক্ট চেক ছাড়াই, উইদাউট, ওনারা নিজেরাই গুজব প্রচার করলো, কিন্তু উনি পরে এইরকম। সুতরাং এটা যদি আপনি বলেন যে হিউজলি। সেকেন্ড হলো পলিটিক্যালি যেটা মোটিভেটেড হয়, আমি একদিন বলেছিলাম এই দেশে ডিজিএফআই শেখ হাসিনার মাধ্যমে প্রথম বট বাহিনী চালু করে। এটা আমি রংপুরে প্রথম যখন আমাদের নাগরিক কমিটির প্রোগ্রামে যাই, একজন আসলো, ভাই আমরা তো আমাদের কোনো কাজ নেই। বলে কেন, আগে কি করতে? বলে ভাই আমি তো বট করতাম। কিসের বট? তো ডিজিএফআই আমাদেরকে টাকা পেমেন্ট করতো, আমরা প্রতিনিয়ত এই নলেজগুলো উৎপাদন করতাম, ন্যারেটিভগুলা। তার মানে এই বট সংস্কৃতি অনেক আগেই ছিল সিস্টেমেটিক্যালি। এবং এটা দেখবেন কোনো একটা এজেন্ডার ইস্যুতে বলবেন, দেখবেন আপনার পিছনে ঝাঁপিয়ে পড়বে, কারণ ওরা এখন স্ট্রং একটা গ্রুপ থাকে। এছাড়াও পলিটিক্যালি যেটা হচ্ছে, অনেক লোক আছে যারা না বুঝেই ইমোশনালি অনেক জায়গায় কী করে, খুব নেগেটিভ কমেন্ট করে, এবং সাইকোলজিক্যালি অনেক হিউজ একটা প্রবলেম করে। সোশ্যাল স্টাডি হতে পারে, সাইবার বুলিং ইজ এ বিগ ইস্যুস, এবং এটা অনেক এফেক্ট করে, হাই লেভেলের এফেক্ট করে, যেগুলো যদি রেসপন্স করতে না পারে। এখানে যে নতুন একটা আমাদের সাইবার সুরক্ষা নিয়ে একটা আইন হয়েছে, আপনারা দেখেছেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া ইস্যুতে এখানে আসছে। এখানে এটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, এখানে যদিও আমাদের কিছু বিষয় আছে যে এটা কি ইউজ করে যেন আবার শেখ হাসিনার মধ্যে ডিএসএ করা না হয়, ঠিক আছে, যেটা আমাদের কালো আইন অনেকেরই, মোস্তাক সাহেবের মতো অনেকেরই আমরা জেলখানের মধ্যে দেখেছি, এইরকম যেন না হয়। ইয়েস, পিওরলি যদি কেউ কি ডিফেম করা হয়, পিওরলি যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটার ব্যাপারে অবশ্যই তার অধিকার আছে, তার সম্মানে নিয়ে ইস্যু আছে। হ্যাঁ, বিএনপি যে করে না তা না, বিএনপি অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে এই নানা রকম ইস্যুতে। যারা আমাদের চিফ হুইপের বিরুদ্ধে লিখেছে, পাথরঘাটা নামে একটা ইস্যুতে লিখেছিল, যে ছেলেটা এবং বিয়গঞ্জের মার্চ ফর ডেমোক্রেসির জন্য অ্যারেস্ট হয়েছিল, তাকেও কিন্তু ছাড়া হয়নি। আমাদের যুব শক্তির একটা ছেলেকে আপনাদের দিনাজপুরে অ্যারেস্ট করা হয়েছিল, ঠাকুরকে অ্যারেস্ট করেছে, অনেক জায়গায় কিন্তু মানে আমরা বলার ক্ষেত্রে মানে কি যদি সরকার ক্রিটিক করলে কিন্তু অ্যারেস্ট করেছে, পরে আমরা পার্লামেন্টে বলার পর দেখতেছি এখন একটু নর্মাল। সো এটা হলো কাইন্ড অফ যে অনেক সময় ফ্রিডম স্পিচের ব্যাপারে কিন্তু আমাদের সারপ্রাইজ করা যাবে না, যেই হোক স্বচ্ছ কথার ব্যাপারে এটা স্পেস দিতে হবে। সাধারণ মানুষের এটা বেসিক ফ্রিডম তাকে দিতে হবে। মাহবুব আজিজ ভাইয়ের সাথে আমার অনেক দ্বিমত থাকতে পারে, কিন্তু ওনার কথা বলার অধিকার আমি হরণ করার অধিকার রাখি না। ইট ইস এ মৌলিক অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, এটার সাথে আমার ডিসএগ্রিমেন্ট থাকবে না। ভাই একটা কথা প্রথমে বলছিল যে রাষ্ট্রের কিছু ইউনিটি ইস্যু আছে, এগুলোর ব্যাপারে আমরা দ্বিমত করবো না, ন্যাশনাল ইস্যুস আর হচ্ছে পার্টিসান ইস্যুস। আমাদের ক্রিটিকটা হচ্ছে গভর্নেন্স। দেশ উনি একটা গুড পয়েন্ট বলছে, এটা আমার অ্যাপ্রিশিয়েট করতে হবে, যেটা হচ্ছে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট সবাই দেখতে চাই আমরা। নট প্রাইম মিনিস্টার খুবই ভালো, এনার মতো আরে তুলতুলে হয় না, এরকম না। হ্যাঁ, তো এটা এরকম যেটা জিনিস অন্যায় করবে সেটাকে আমরা ক্রিটিক করবে, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। এখন ক্রিটিকের অ্যাপ্রোচটা কী হবে? আওয়ামী লীগ স্টাইল হবে? আওয়ামী লীগ আগে বিএনপি আওয়ামী লীগ যেভাবে ছিল এরকম হবে যে পুরাটাই ফুল আর পার্লামেন্টও বয়কট করে রেখে দিব পুরা, এইরকম মানুষ চাচ্ছেন নাকি অ্যাক্টিভ চান? মানুষের যে একটা হোপ তৈরি হয়েছে, কথা শুনতে চায়, এটা কি কেউ জানে? এটাকে আমরা আমির ইলেকশন, আপনি যখন বললেন সমঝোতা, আরে কাকে কয়টা আসন দিবে সেটা তো শেখ হাসিনা নির্ধারণ করতো। কি আমাকে কি আসন নির্ধারণ করে আমরা এমপি হয়েছি? ফাইট করে ইলেকশন করে জিতছি। আমার এলাকার মানুষ এই ইয়াং ছেলেটাকে ভালোবেসে ভোট দিয়েছে, সুতরাং আপনি তাকে ডিজনার করলেন। এই সব আবার যখন ইলেকশন যেহেতু জিতেছেন, যেটি নিয়ে আসলে বলছেন, আবার মাঝে মাঝে তো এটাও বলতে শুনি এনসিপির পক্ষ থেকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো সেটি নিয়ে আসলে কি বলবেন? এটা আমি নানা মহল থেকে আপনার কিছু আসনের ব্যাপারে তো ডেফিনেটলি কিছু অভিযোগ এসেছে। আপনার ঢাকা 8 আসন নিয়ে অভিযোগ এসেছে, মামুনুল হকের আসন নিয়ে অভিযোগ এসেছে, আবার জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় অভিযোগ আসে। সো এটা ফ্যাকচুয়ালি অভিযোগ, ডেফিনেটলি কিছু জায়গায় সেটা হতে থাকতে পারে, আমরা তো পলিটিক্যালি আমরা কিছু এক্স্যাক্টলি জানি না। সো বাংলাদেশে তো সবসময় মানে ইলেকশনকে কেন্দ্র করে অনেক ধরনের মেকানিজম আছে বাংলাদেশের মধ্যে। সেকেন্ড, উনি ইন্টারেস্টিং কথা বলছে যে ইয়েস, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিও যদি অন্যায় কোনো চুক্তি হয়ে থাকে, এটার ব্যাপারে অবশ্যই কথা বলা উচিত। এবং কথা বলতেছি, কে বলছে কথা বলেন? আমরা এটার ব্যাপারে কথা বলছি, এটা ওপেন করে দেওয়া হোক, কোথায় কি সমস্যা আছে এটা মানুষ জানা উচিত। রাষ্ট্রের বিরোধী কোনো আইন চুক্তি করবে, সেটা বিএনপি করুক আর যেই করুক বা জামাত করুক, এটা ডাজন্ট ম্যাটার, আমাদেরকে রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে। এট দ্য সেম টাইম আপনি মুক্তিযোদ্ধাকে নিয়ে আসলেন যে ধর্মীয় মূল্যবোধের বিপরীতে, কারণ এটা হচ্ছে বামপন্থীদের ন্যারেটিভ যে আমরা 71-এ মুসলমানদের হারাইছি, ইসলামকে হারিয়েছি। জামাত ইসলাম বা নিজাম ইসলামকে হারানোর মাধ্যমে ইসলামকে হারিয়েছেন, এই যে ন্যারেটিভ। বাংলাদেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আরও অনেক লোক যে সূরা ফাতিহা পড়ে তাকবীর দিয়েও যে যুদ্ধ গেছে, সেটা আমরা কাউন্ট করবে না। ওনারা হচ্ছে যে যেহেতু আমরা ইসলাম ধর্মের নামে এটা একটা 47-এর রাষ্ট্র হয়েছে, সুতরাং যেহেতু এখানে বাঙালি ন্যাশনালিজমের ভিত্তিতে আমরা 71 স্বাধীন করছি, সুতরাং ইসলামকে পরাজিত করছে। দিস ইজ দ্য ন্যারেটিভ। নো, বাংলাদেশের মানুষ ইসলামকে পরাজিত, ওই শাসক গোষ্ঠীকে যারা অন্যায় করেছে আমাদের প্রতি, তার বিরুদ্ধে যুদ্ধ করেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফের বাংলাদেশ। জি, আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো ডক্টর আতিক মুজাহিদ। একটি বিরতি নিয়ে ফিরছে, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন।
স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ডক্টর আতিক মুজাহিদ, বিরতির আগে আপনি আপনার বক্তব্য রাখছিলেন, সেই সাথে একটু যুক্ত করতে চাই বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান তিনি একটি হাঙরের নাম বলেছেন, যে হাঙরের নাম হচ্ছে জামায়াত, যেটি ইতিমধ্যে এনসিপি কে গিলে ফেলেছে। তার এই বক্তব্য নিয়ে কি বলবেন? এনসিপি কি জামায়াতকে অনুসরণ করছে কিনা? আমি ওনার ব্যাপারে মন্তব্য করতে চাই না। শুধু ওনার দলের যে নেতা ফারুক হাসান, সে বলছে যে সে তো একটা ব্যক্তি স্বার্থে প্রতারণা করেছে, গণ অধিকার প্রতিষ্ঠা করে চলে গিয়ে বিএনপিকে নিজ স্বার্থে গিয়েছে। তো এইরকম একজন নিজ স্বার্থবান ব্যক্তি আবার আমাকে এনসিপিকে জ্ঞান দিতে আসে, এটা খুবই দুঃখজনক। আমাদের ভাই উপদেষ্টা হিসেবে লাগবেন, আপনি বিএনপিতে আছেন, আপনি ওখানে স্বচ্ছভাবে থাকেন, সুন্দর রাজনীতি করেন, সারাদিন এনসিপির পিছনে থাইকে টাইম নষ্ট করেন না। এটা একটা আপনার অনেক সময় নষ্ট হয়, আপনার মনে হয় ঘুমটুমও কম হয়। আমি অনেক অনুরোধ করবো ভাই, আপনি একটু রিল্যাক্সে থাকেন, একটু ঘুমটুম দেন। হ্যাঁ, আপনার এনসিপি নিয়ে চিন্তা করার দরকার নাই। একটা হাঙ্গরে খাইলো না তিমি খাইলো সেটা এনসিপি বুঝবে, এনসিপির অ্যাটলিস্ট এই জ্ঞানটা আছে অ্যাটলিস্ট আর কি। সো আর কিছু বলা লাগবে? জি, মোশাররফ ঠাকুর, জামায়াত বা এনসিপির যে অপপ্রচারের রাজনীতি নিয়ে শুরুতে বলছিলাম, এটি আসলে অপপ্রচার কিনা, তারা যে প্রতারণার অভিযোগ করছে, আরো নানা বিষয় নিয়ে আমরা তুলেছিলাম, সেটির নেপথ্যে কি অন্য কোনো কারণ বা লক্ষ্য আছে বলে মনে করেন কিনা, নাকি নেই? না, ধন্যবাদ আপনাকে। যে এমনি তো ওরা যেটুকুন বলে এইটুকুনতেই আমাদের মাহবুব আজিজ ভাই সন্তুষ্ট না। তো আমার তো মনে হয় ওদেরকে আরও বেশি বলতে হবে, তাইলে মাহবুব আজিজ ভাইরা সন্তুষ্ট হবে। আমি আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি সবার জন্যই। 5ই আগস্টে যে শক্তিটা বিজয়ী, এরা অপোজিশনে বসছে, পার্টি ইন পাওয়ারে বসছে, এবং সেকেন্ড অপোজিশন। তো এরা যদি ধরেন মনে করেন আজকে কোনো কারণে পার্লামেন্টে এরা গেল না, কেউই গেল না, সোসাইটিতে এরা কেউই নাই, 5ই আগস্টের বিজয়ী লোকগুলি কেউই নাই, ডক্টর ইউনূস নাই, এনসিপি নাই, বিএনপি নাই, জামাত নাই, তো এই জায়গাটা কে আসবে? কে বেরোবে সোসাইটিতে? আপা আসবে। হ্যাঁ, আপা আপা আসবে। তো আমাকে সকল ন্যায্যতা আপেক্ষিক, তুলনামূলক আপেক্ষিক, বুঝছেন তো? ন্যায্যতাও এইখানে হয়তো আমরা যা বলি এই সময়ে যা ন্যায্য, আগামীকাল তার ন্যায্য নাও হতে পারে। আমি পাকিস্তানিরা আমার সাথে কি করেছে, এই অন্যায্য ব্যাপারটা আমার কাছে এখন অপ্রাসঙ্গিক। তো আমার সাথে অন্যায্যতার প্রশ্ন ভারত যা করে প্রতিদিন পানি ছাড়ে, ও শুকনা বর্ষায় আমার ডুবিয়ে মারে, শুকনা মৌসুমে আমাকে শুকিয়ে মারে। শেষ করছি আমি। আমার সাথে এই ঘটনাটা আমেরিকার নাই। আমার রংপুর বিভাগ সে নিয়ে যেতে চায়, হয় যুদ্ধ করে নিয়ে যেতে চায়, না তো কিনে নিয়ে যেতে চায়। আমেরিকার সাথে আমার এই বিষয়টা নাই। তো আমেরিকার যখন করিডোর চেয়েছে সে কক্সবাজার থেকে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। তো আমি আপনাকে বলছি যে আমেরিকা এবং ভারতের যে পটভূমিতে ন্যায্যতা আমরা বিচার করি, এই কথাগুলি হয়তো প্রাসঙ্গিক যখন হবে আমেরিকার জন্য, আমেরিকার বিরুদ্ধে বলবো। বাট ভারত যখন যতটা প্রাসঙ্গিক আমার প্রতিদিন জীবনে, আমেরিকা ওইভাবে প্রাসঙ্গিক না। পাকিস্তান আমার থেকে 2000 কিলোমিটার দূরে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখন কেউ যদি গুসা করেন, যে আমি তো অবশ্যই বলি, আমার পয়েন্ট ভাইরাল আছে যে ভাই ঢাকা না দিল্লি বলেন, ঢাকা না ওয়াশিংটনও বলেন, ঢাকা না পিন্ডিও বলেন, আছে তো, আপনি দেখেন এখন ট্রেনে দেখেন। তো এই জন্য আমি বলছি যে আমি আবার বলছি, বাংলাদেশে আমরা একটা ভ্যালু বেসড পলিটিক্স করতে চাই। ভ্যালু বেসড, এটাতে সামাজিক মূল্যবোধ থাকবে, ধর্মীয় মূল্যবোধ থাকবে, এটা মুসলমানদের মূল্যবোধ থাকবে, হিন্দুদের মূল্যবোধ থাকবে, খ্রিস্টানের মূল্যবোধ থাকবে, এবং বিশেষ করে সংখ্যালঘু যারা আছে তাদের অধিকার রক্ষায় আমরা সবাই অনেক বেশি দৃষ্টি রাখবো, নজর রাখবো। জি, মাহবুব আজিজ, মতাদর্শ এবং কর্মকাণ্ডের দিক থেকে এনসিপি এবং জামায়াতের কর্মকাণ্ডের মধ্যে কোনো মিল খুঁজে পান কিনা, বা এনসিপি কি জামায়াতের ছায়া আস্তে আস্তে বেড়ে উঠছে কিনা, সংক্ষিপ্তভাবে আপনার মতামত জানতে চাই। আসলে ছায়া কোথায়, একই তো।
এবং এক জায়গায় এখানে অনেকেরই তো আমরা এর আগে দেখেছি যে তারা শিবিরের কর্মী ছিলেন, এবং এটা কোনো খারাপ কিছু নয়, এবং যার যার সাথে আদর্শগত মিল থাকবে এবং তারা একই সাথে এক ধরনের, এবং ডানপন্থাও তো খারাপ কিছু নয়, বামপন্থা যদি রাজনীতি করা যায়, ডানপন্থা করা যাবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা যদি কারো কাঁধে চেপে করা যায়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে চেপে যখন তারা এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং তারা যখন একটা শূন্যস্থান তৈরি করতে যাচ্ছে, আমরা বলতে যাচ্ছি বিভাজন ও সহাবস্থানের যে একটা প্রশ্ন, আপনি দেখুন যে চির বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতেই আমরা রয়ে গেলাম। আওয়ামী লীগের বিরোধিতা করলে বলতো কি তুমি বিএনপি জামাত, তোমরা আগুন সন্ত্রাসী। আর এখন যখন আবার বলা হচ্ছে না আপনারা তো একটি অংশকে বাদ রাখছেন, তখন বলেছে আপনি আওয়ামী লীগের দালাল। অর্থাৎ আপনাকে দালাল ছাড়া, এবং আপনি টাকা পয়সা পেয়েছেন এই ছাড়া আর কোনো আলোচনা নাই। অর্থাৎ আপনি সকল দল মত নির্বিশেষে সকলের যে একটা, ভাই যেটা লাস্টে বললেন যে আমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলবো, এই কথাটি তো ধর্মনিরপেক্ষতাবাদ। এবং এইটাই তো এই একটি মাত্র দেশ যেটা ভারতের হিন্দুত্ববাদীও নয়, পাকিস্তানের মুসলিমবাদীও নয়, এইটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ ৭১ সালে হয়েছে। ওই জায়গাতেই আমাদের থাকতে হবে এবং ওইখানেই আমরা দল মত নির্বিশেষে সকলের সমান মর্যাদা সম্মান চাই। জি, আপনাকে ধন্যবাদ, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।